নতুন বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। বয়স 40 ঊর্ধ্ব কিংবা একটু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কোমরের পিছন দিকে তীব্র মাত্রায় ব্যথা এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাটি ছড়িয়ে যাচ্ছে পায়ের গোড়ালি কিংবা পায়ের তালুর দিকে। এ ধরনের জটিলতায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা আমাদের দেশে নেহাতি কম নয়। তবে জটিলতাগুলো আসলে কি কারণে অনেকেই বিষয়গুলো বুঝেই উঠতে পারেন না এবং দেখা যায় বিভিন্ন ধরনের অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, ফার্মাসিতে গিয়ে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, তবে ডিজিজটা ডায়াগনোসিস করছেন না। দর্শক, এই ধরনের জটিলতার অন্যতম একটি প্রধান এবং অন্যতম কারণ পিএলআইডি অর্থাৎ সায়াটিকা। আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়েই এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অর্থোপেডিক হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, শুরুতে জানতে চাইবো যে পিএলআইডি অর্থাৎ প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলতে আমরা কি বুঝি? আপনাকে অনেক ধন্যবাদ। যে দর্শকরা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পিএলআইডি হলো আপনারা বলছেন প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমরা যদি এই মডেলটাকে দেখি তাহলে মেরুদণ্ড কিন্তু অনেক কশেরুকা মিলে মেরুদণ্ড, এবং এই একটা কশেরুকা আরেকটা কশেরুকার সাথে যে লাগানো থাকে ঠিক মাঝখানে যে জিনিসগুলো এইটা হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক। মানে দুইটা ভার্টিব্রা মাঝখানে যে কুশন জাতীয় সফট নরম জেলি লাইক জিনিস দ্বারা লাগানো থাকে সেটা হলো আপনার হলো ডিস্ক। এই ডিস্কগুলো হলো শরীর আমাদের ঠিক গাড়ির যেমন শক অ্যাবজর্বার থাকে, অর্থাৎ নড়াচড়া মুভমেন্টে কোনো ব্যথা মানে ঝাঁকি লাগবে না, আর আমাদের নড়াচড়া এটা কোনো ব্যথা লাগবে না, সেই জন্য এই ডিস্কগুলো তৈরি। এবং এই ডিস্কগুলো আমাদের শক অ্যাবজর্বার হিসাবে শরীরে থাকবে এবং এটা মাঝখানে ঠিক সেন্ট্রালি জেলির মতো জিনিস থাকে যেটা আপনার একটা লেভেল পর্যন্ত প্রেসার নিতে পারবে। আর চতুর্দিকে আপনার অনেকগুলো লেয়ার 50 থেকে 60 লেয়ার পর্যন্ত পর্দার মতো দিয়ে আপনার এটা হলো বেষ্টিত এবং এটা ঠিক জেলির মতো এরকম ভাবে কাজ করবে। এটা আমাদের সবারই আছে, কিন্তু আমাদের কোমরের যে পোরশন এবং ঘাড়ের দিকে ঠিক লাস্ট পোরশন, যদি আমরা কোমর চিন্তা করি, যেহেতু আমরা সায়াটিকা বলবো, 4টা ভার্টিব্রা আছে, 4টা কশেরুকা, এর মাঝখানে যে জেলুগুলা সেকেন্ড লাস্ট এবং একদম লাস্ট L4 L5 L5 S1 এই দুইটা লেভেল হলো সবচেয়ে বেশি ভালনারেবল। আচ্ছা আচ্ছা, এখান থেকে সাধারণত আপনার ডিস্ক প্রলাপস হয়। কাদের বেশি হবে তার প্রশ্ন আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। যারা ইয়াং অ্যাডাল্ট, অর্থাৎ কিনা ধরেন আমি যদি বলি যে 15-20 বছর থেকে শুরু করে 35-40-45 এই যে ইয়াং অ্যাডাল্ট, এই বয়সটা হলো সবচেয়ে বেশি ভালনারেবল। এই বয়সে আপনার ডিস্ক প্রলাপস বেশি হয়। তার মানে কম বয়সীদের এটি হতে পারে? আমরা তো অনেকে এটি সম্পর্কে জানি না বা আমাদের জ্ঞান নেই। তো ডিস্ক প্রলাপস কম বয়সীদের মাঝে হলে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে স্যার? একটু বলি যে ধরেন বই পুস্তকে বলে যে ধরেন হাইস্ট যেটা একদম মানে রেকর্ড হলো 16 ইয়ার্স, কিন্তু আমাদের কাছে আছে যে আমি 13 বছরের ছেলেকেও ডিস্ক প্রলাপস পেয়েছি এবং 14 বছরের ছেলেকে আমরা অপারেশনও করেছি। কিন্তু মজার জিনিস হলো যে পিএলআইডি কিন্তু ওই আমি সবসময় বলে থাকি যে মেরুদণ্ডের অনেক রোগের মতো একটা রোগ যে 80-85-90% কোনো অপারেশন লাগে না। এখন ইয়াং বয়সে এই সাধারণত ইয়াং বয়সে ধরেন তারা মানে সাহসী থাকে, শক্তি অনেক বেশি, এবং এই বেশি শক্তি খাটাতে গিয়ে কিন্তু রোগগুলো বেশি হয় ডিস্ক প্রলাপস। কারণ আপনার যখন বয়স হয়ে যাবে 45-50 ডিস্ক কিন্তু অত বেশি স্ট্রং থাকে না। আচ্ছা। এবং এই ডিস্কের স্ট্রংনেস ডেভেলপ করে হলো মানে থাকে নির্ভর করে হলো আপনার পানির উপরে, এবং এই 45-50-এর পরে এই জেলিগুলো অনেকটাই শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। বাট ইয়াং যখন থাকে এটার মধ্যে পানির পরিমাণ অনেক বেশি, জেলির পরিমাণ অনেক বেশি, আর এই জেলিগুলো যখন শক্ত হয়ে সলিডিফাই হয়ে যায় তখন তাদের ডিস্ক প্রলাপসের চান্সও কম। আচ্ছা আচ্ছা। যে কারণে যখন ইয়াং অ্যাডাল্ট যখন থাকবে এই সলিড না হওয়ার আগ পর্যন্ত যে স্টেজ, এই লিকুইড সেমি সলিড যেটা, এটা হলো ডিস্কে বেশি প্রলাপস হবে। এবং কেন হবে? যে এই যে আপনি স্প্রিং লাইক কাজ করবে, তখন যারা সবসময় একটা কাজ করে তাদের ডিস্ক প্রলাপস কম, কিন্তু অল অন সাইডেন আপনি বাঁকা হয়ে নয় কিছু করতে গেলেন, ভারী একটা জিনিস তুলতে গেলেন, তাহলে তার ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা আচ্ছা। আমাদের ভাষায় যেটা বলি আনঅ্যাকাস্টমড ওয়ার্ক, অর্থাৎ কিনা আপনি অভ্যস্ত না, হঠাৎ করে আপনি এরকম একটা কাজ করতে গেছেন। মনে করেন যে আপনি মনে হইলো যে শুক্রবার দিন আপনি ঘর সাজাবেন, নিজেই অনেক কিছু আপনি সরালেন, এই সোফাটাকে আপনি ঠেললেন,
তো মোট করে এই যে আমরা যা কুঁজো লাগবে, হয়ে কাজ করছে কাজ করা, বাঁক হয়ে নয় কিছু করা, তখনই আপনার এই ডিস্কগুলা প্রোলাপস হয়। কেন হয়? যে একটা লেভেল পর্যন্ত নর্মাল একটা ডিস্কের প্রেশার আছে, আমি যখন বাঁকা হচ্ছি, যখন আমি সোজা হচ্ছি, দাঁড়াচ্ছি, এই প্রেশার কিন্তু চেঞ্জ হয়। সবচেয়ে বেশি কম প্রেশার যখন আমি শুয়ে থাকি, আচ্ছা যখন আমি বসবো, যখন দাঁড়াবো, সামনে ঝুঁকবো, সবচেয়ে প্রেশার বেশি। তাহলে এই যে প্রেশার যা চেঞ্জ হচ্ছে, তাহলে এই লোড একটা বড় সম্পর্ক। আমি যখন সামনে ঝুঁকবো দাঁড়ানো অবস্থা, আবার একটা ওয়েট লিফট করবো, তখন এই ডিস্কের প্রেশার অনেক বাড়ে। কিন্তু ডিস্কে একটা নর্মাল প্রেশার সে সুন্দর, তার চেয়ে বেশি হলে ওই পর্দাগুলো আপনি ছেড়ে যায়। আচ্ছা এখন যদি আমরা আসি যে ডিস্ক প্রলাপস, লাম্বাগো অ্যান্ড সায়াটিকা, অনেকে আমরা বুঝি স্যার আমার সায়াটিক পেইন। লাম্বাগো যখন ধরেন অনেক লেয়ার, 50টা লেয়ারে 10টা লেয়ার ছিঁড়ছে, ব্যথা শুধু কোমরে, আচ্ছা আচ্ছা ওটাকে আমরা বলি লাম্বাগো। যখন পুরা লেয়ার ছিঁড়ে গিয়ে এই ডিস্ক যে কোনো পায়ের বাম বা ডান নার্ভের মধ্যে চাপ দিছে, পায়ের দিকে যাবে, দ্যাট ইজ কল সায়াটিকা। আচ্ছা আচ্ছা সো লাম্বাগো সব লেয়ারগুলা ছিঁড়ে নাই, তাহলে তখন ব্যথা থাকবে শুধু কোমরে। আচ্ছা সব প্রোটেক্টিভ বেস্টনি ছিঁড়ে গিয়ে বাইরে গিয়ে ডান বাম অথবা ডান বাম দুটোই নার্ভে চাপ দিচ্ছে, ব্যথা পায়ে দিয়ে যাচ্ছে, সেটা হলো সায়াটিকা। আচ্ছা সুতরাং যখন সায়াটিক পেইন হবে তখন অনেক তীব্র, লাম্বাগো শুধু কোমরে। যদি সায়াটিক শুধু পেইন যদি শুধুমাত্র কোমরে হয় আমরা সেটাকে লাম্বাগো বলবো, কিন্তু পায়ের দিকে যদি ছড়িয়ে আসে Sciatic তীব্র pain। জ্বালা যন্ত্রণা, একদম অস্বস্তি ভাব, এই ধরনের উপসর্গগুলো থাকলে সেটাকে আমরা সেটাকে আমরা সায়াটিকা সায়াটিক বলবো। পেইন। কিন্তু স্যার শনাক্ত করেন কিভাবে যে এই যে সমস্যাগুলো হচ্ছে? শনাক্ত একটা হলো হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, একটা রোগীকে সুন্দর হিস্ট্রি দিবে। স্যার আমি হঠাৎ করে আমাদের দেশে দেখা যায় যে বেশিরভাগ রোগী আসে বলে কি স্যার আমি এই বাথরুমে এরকম একটা বালতির থেকে মগ দিয়ে পানি নিতে নিচে হয়েছে, লেগে গেল। আচ্ছা অনেকে বলে আমি জুতা পরতে গেছি স্যার, প্যান্ট পরতে গেছি, নিচে হয়েছে, হয়ে গেল। জুতার ফিতা বাঁধতে বাঁধতে গেছে গেছে, বা হ্যাঁ। সামান্য একটা কিছু তুলতে গেছে, চলতে তাতেও গেলেও সমস্যা। ইয়েস হয়ে যায়, এবং যারা হঠাৎ করে ওয়েট লিফট করে তাদের এরকম হয়। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে যারা ধরেন যেমন মানে নীল ডাউন হয়ে বেশি কাজ করে, মহিলাদের কিন্তু পিএলআইডি বেশি, যারা আবার একটু ওয়েট বেশি তাদের কিন্তু পিএলআইডি বেশি, এবং যাদের এই ডিস্ক প্রলাপসের দিকে যে কোনো একটু ডিজেনারেটিভ চেঞ্জ হইতে হয়। আমি সবসময় বলে থাকি যে স্মোকিং এবং মদ্যপান, ড্রিঙ্কিং যারা করে, ড্রিঙ্ক করবে এবং স্মোক করবে, তাদের কিন্তু ডিস্কের ডিজিজ, হাড়ের ক্ষয়রোগ অনেক বেশি। আচ্ছা এবং কোনো কারণে ধরেন এই ডিস্ক যদি অসুস্থ থাকে, তাহলে কিন্তু ধরেন আপনার ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এই যে ভালনারেবল এজ আমরা বলছি 15-20 বছর থেকে 40-45 বছর বয়স পর্যন্ত, হঠাৎ করে আপনি কোনো কাজ করতে যাবেন না, হঠাৎ করে বাঁকা হয়ে নয় আপনি কিছু করতে গেলেই আপনার ডিস্ক প্রলাপস হবে। এবং প্রাথমিক অবস্থায় ব্যথাটা থাকবে শুধু কোমরে, যেটা বললাম লাম্বাগো, যখন পায়ের দিকে যাবে সায়াটিক পেইন। এবং লাম্বাগো বা সায়াটিকা যেটাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে আপনি লাইফ লিড করতে চান, আপনি কিন্তু ভালো থাকার উপায় আছে। সো আমরা লাম্বাগো হোক বা সায়াটিক হোক, সবসময় যে সার্জারি লাগে তা না। রোগীরা আপনি বলছেন যে কিভাবে আমরা শনাক্ত করি, একটা হলো যে পেশেন্টই যখন বলে যে আমার কোমরে ছিল, তারপর আস্তে আস্তে পায়ে গেছে, আমরা একদম ক্লিন কেয়ার বুঝে ফেলি যে তার আচ্ছা লাম্বাগো থেকে সায়াটিকা হয়ে গেছে। এবং ডিস্ক তখন আমরা বলি যে এটা আর ওই পর্দার মধ্যে নাই, সে বাইরে চলে আসছে, আমরা একটু শনাক্ত করবো যে তার সার্জারি কি আসলে লাগবে কিনা। আচ্ছা সো আচ্ছা এমআরআই আপনাকে তার মানে এমআরআই খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, এবং সায়াটিকা বা পিএলআইডির মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে Yes. এমআরআই খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এবং স্যার জানবো যে কাদের ক্ষেত্রে সার্জারি করা প্রয়োজন, এবং পিএলআইডি মানে কি সার্জারি, যেটি আমাদের দেশের সাধারণ মানুষের ধারণা। স্যার একটু জানতে চাই যে অপারেশন কাদের ক্ষেত্রে প্রয়োজন এবং কোন ক্ষেত্রে অপারেশনটা প্রয়োজন, এবং আপনারা তো নিয়মিত অপারেশন করছেন, সেক্ষেত্রে অপারেশনের প্রসিডিউরটা কি হয়ে থাকে? ধন্যবাদ। একটা হলো যে শতকরা 80-90 ভাগ রোগীর চিকিৎসা হলো মেডিকেল ট্রিটমেন্ট, অর্থাৎ কোনো সার্জারি লাগে না। 10-15% ক্ষেত্রে বিশেষ 20% রোগীর হলো আপনার চিকিৎসা হলো অপারেশন। যখন একটা রোগীকে আমরা প্রাথমিক অবস্থায় কনজারভেটিভ নন সার্জিক্যাল ট্রিটমেন্ট দিলাম, বেড রেস্ট, এক্সারসাইজ, ব্যায়াম, থেরাপি এবং ওষুধপত্র, লাইফস্টাইল মডিফিকেশন, কিছু নিয়মকানুন আমরা শেখালাম, যদি ইমপ্রুভ করে গেল সার্জারি লাগবে না। কিন্তু দেখা গেল যে আমরা সব করলাম কিন্তু সে ইমপ্রুভ করতেছে না, নাম্বার ওয়ান, কোনোভাবেই তার সিমটমস কমতেছে না, তার উপসর্গ থেকে যাচ্ছে, ডে বাই ডে বেড়ে যাচ্ছে, তীব্র ব্যথা, এবং এটাকে যদি দেখা যায় পায়ের কোনো অবসবস ভাব, নিউরোলজিক্যাল ডেফিসিট, স্ট্রং ইন্ডিকেশন সার্জারি লাগবে। এবং এটা যদি থাকে এই অবসবস ভাব, শক্তি কমে আসতেছে, দিন দিন বেড়েই যাচ্ছে, মানে অর্থাৎ শক্তি কমে যাচ্ছে, একই সাথে তার অনুভূতি কমে যাচ্ছে, তাহলে আপনাকে সার্জারিতে যেতে হবে।
2 নাম্বার যদি দেখা যাবে অনেক সময় প্রস্রাব পায়খানায় কন্ট্রোল হারিয়ে ফেলে, আচ্ছা আচ্ছা, এবং আমরা বলি কর্ডাইকোনা সিনড্রোম, মানে ইমপেন্ডিং টু ডেভেলপ প্যারালাইসিস, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, কন্ট্রোল রাখতে পারতেছে না, একই সাথে পায়খানার রাস্তার চতুর্দিকে ভারী ভারী, এবং অনেক সময় ঠিক আমরা যখন বসে আছি যে পার্টটা এই জায়গাটা মনে হয় মানে আপনার প্যারালাইসিস হয়ে গেছে, আচ্ছা, অর্থাৎ কোনো অনুভূতি নাই। এইরকম ক্ষেত্রে হইলে পরে তাকে ধরে নিতে হবে যে স্ট্রং ইনজেকশন, তাকে জরুরিভাবে সার্জারি করতে হবে। এই কর্ডাইকোনা সিনড্রোম, ব্যথা, তীব্র ব্যথা, কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল, অনুভূতি কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, এইরকম কন্ডিশনগুলোতে সাধারণত আমরা অপারেশন করে থাকি। আচ্ছা, আপনার দ্বিতীয় কোশ্চেন হলো আমরা কিভাবে সার্জারি করি। একসময় কিন্তু আমরা সব কাটাকাটি করে আমরা সার্জারি করতাম, এখন কিন্তু আমরা আর কোনো কাটাকাটি করি না। আচ্ছা, এন্ডোস্কোপ, মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের দ্বারা একটু কাটতে হয়, এন্ডোস্কোপে কোনো কাটাকাটি নাই। ছোট্ট একটি ছিদ্রের অর্থাৎ ছোট্ট মাধ্যমে, একটা ছিদ্র 8 mm মানে 1 সেন্টিমিটারের মতো, এই ছিদ্র দিয়ে আমরা এন্ডোস্কোপিক্যালি আমরা সব ডিস্ক আমরা ফেলে দিই, এবং রোগী একদম সিমটমস ফ্রি হয়ে যায়। সুতরাং যদি আপনি বলেন যদি আপনার টেকনোলজি এবং টেকনিক আপনি জানেন, তাই যেমন আমাদের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল আমাদের প্রচুর পিএলআইডি সার্জারি হয়। স্যার এই যে প্রচুর পিএলআইডি অপারেশন হচ্ছে, আমরা কি একটু দেখতে পারি যে তাদের অপারেশনের আগের অবস্থা এবং অপারেশন পরবর্তী কি এবং ধরনের কন্ডিশন? এখন কিন্তু আমাদের এখানে আমরা ওপেন সার্জারি করি না বললেই চলে, একদম রেয়ার কেস, একটু কস্টলি। যেমন এই যে আমরা এই রোগীটা ছিল প্রি অপারেটিভ এক্সরে, যেটা আপনি বলছেন, এক্সরেতে কিন্তু কিছু বোঝা যায় না, আচ্ছা আচ্ছা, এবং এইটার জন্য লাম্বার লর্ডোসিস তেমন লসও হয় নাই। আমরা যদি নেক্সট যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো নেক্সট স্লাইডে যে আমরা কি করেছি। দেখেন এটা আমরা বলি যে ডায়নামিক ভিউ এক্সরে, অর্থাৎ মেরুদণ্ডের ডিস্ক বের হইলো, তাতে আমি সামনে গেলাম, পিছনে গেলাম, হাড়ের জয়েন্টের কোনো চেঞ্জ হলো কিনা, অর্থাৎ ডিসপ্লেসড হয় কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ যদি ডিসপ্লেসমেন্ট থাকে তাহলে এটা হলো আনস্টেবল স্পাইন, তাহলে শুধু এটা ডিস্ক ফেললেই হবে না, তাহলে ওটাকে ফিক্সড করতে হবে। সেটাই, সো এটা কিন্তু তার কোনো ইনস্টেবিলিটি নাই, এবং তার এক লাইন মতোই তার হাড়গুলো রয়েছে। পরে যদি আমরা যাই তাহলে আমরা বুঝতে পারবো যে তার এটা হলো আপনি এমআরআই, দ্যাট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। আপনি দেখেন ওই যে নিচে রাউন্ড করা, এটা হলো L4 L5, আচ্ছা, আর এই যে মাঝখানে দেখেন উপরে নিচে আপনি বুঝবেন, দেখেন ডিস্কগুলো যখন ভালো সাদা, দুইটা হাড়ের মাঝখানে ওই সাদাগুলো আপনার হলো ভালো জেলি, অ্যারো দেওয়া যেটা দেখেন সেটা হলো কালো হয়ে গেছে, অর্থাৎ এই জেলগুলো বের হয়ে স্পাইনাল কর্ড, ওই যে সামনে যে মোটা একটা রগের মতো, ওর মধ্যে চাপ সৃষ্টি করছে। ঢুকে গিয়েছে অনেকটা। এখন এইটা ধরেন একটা ভিউ, আমরা বলি স্যাজিটাল ভিউ, এক্সিয়াল ভিউ। পরের দুইটা স্লাইডের মধ্যে আপনি দেখেন ওই যে লাল, না 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 আগেরটাই যান, আগেরটা ওই যে আপনার ছোট করে গোল করে, এইটা হলো আপনার ওনার কিন্তু মানে সেন্ট্রাল ডিস্ক বেশি আছে হলো বাম সাইডে, আচ্ছা, সুতরাং তার 2 পায়ে যেতে পারে। সুতরাং আমরা এইটা দেখে আমরা বুঝতে পারি যে তার 1 পায়ে ব্যথা যাবে না 2 পায়ে ব্যথা আচ্ছা যাবে। আচ্ছা, এখন যদি আমি পরের স্লাইডে যাই যে রুগীর কি কষ্ট থাকে, দেখেন ওই যে প্রথম ভিডিওটা, রুগীটা দেখেন হাঁটতেছে, কিভাবে হাঁটতেছে, একটু কুজো হয়ে যাচ্ছে, হ্যাঁ একদিকে হেরে যাচ্ছে, ডান দিকে অস্বাভাবিক হাঁটা, এটা হলো অপারেশনের আগে। এই রুগীটাকে দেখেন আমরা যখন অপারেশন করলাম, দেখেন দ্বিতীয় দিনেই ক্লিক করে না, তার হাঁটা কম্পেয়ার করেন, আচ্ছা অনেকখানি ইমপ্রুভ, একদম স্বাভাবিক একদম মানুষের স্বাভাবিক মতো। হাঁটতেছে। তো এখন সুবিধা হলো যে আমরা এখন যে এন্ডোস্কোপিক্যালি করি, আপনার যখন কোনো কাটাকাটি নাই, এবং রুগী পরের দিন থেকে হাঁটে, বাহ, সেকেন্ড ডে থার্ড ডে রুগী বাড়ি চলে যায়। এবং অনেক ক্ষেত্রে আছে যে যদি আপনি এন্ডোস্কোপিক্যালি ডিস্ক আপনি রিমুভ করেন, সকালে আর্লি মর্নিং গেলে বিকালে রুগী বাড়ি চলে যেতে পারে, বাহ, সে এত সুবিধা। মানে একটা ছোট্ট ছিদ্রের মাধ্যমে অপারেশন করে ফেলছেন, এবং খুব বড়, এটা কিন্তু অনেক বড় একটা অপারেশন। রোগীরা রীতিমতো ভয় পেয়ে থাকে যে অনেকে দেখা যায় চিকিৎসক বদলাচ্ছে, ফার্মাসিতে যাচ্ছে, ওষুধ খেয়ে একদম কিডনি পর্যন্ত ক্ষতি করে ফেলেছে। একটা জিনিস ধরেন, এক সময় ছিল পিএলআইডি সার্জারি, যে কোনো মেরুদণ্ডের সার্জারি, মানুষের ধারণা ছিল যে সার্জারি করলে পঙ্গু হয়ে যাবে। একদমই। এখনো একটা গ্রুপ অফ পিপল অনেকে এটা বিশ্বাস করে যে না 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 অপারেশন করো না, এবং আমাদের কাছে রুগী এসে বলে স্যার আমি শুনছি এই অপারেশন করলে মানুষ পঙ্গু হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যাবে, আর হাঁটতে পারবে না, দাঁড়াতে পারবে না, আরো কষ্ট বেশি হবে। আমি জানি না, তখন আমরা এরকম দিয়ে একটা উদাহরণ রুগীকে ছবি দিয়ে আমরা দেখাই, ভিডিও দেখাই, কারণ মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, আমাদের প্রকাশনের আস্থাটা, এবং আস্থার জন্য আমি সবসময় বলে থাকি যে যারা নিউজ মিডিয়াতে কাজ করেন তাদের দায়িত্ব অনেক বেশি, নিশ্চয়ই, কারণ এটা বাংলাদেশে আমার এক সেন্টারে অনেক জায়গায় হয়, কিন্তু আমাদের জানা দরকার যে নট একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান, বাংলাদেশে চিকিৎসা হয়, এইটা আমাদের জানা খুব দরকার। যে কারণের জন্য ধরেন আমরা বিভ্রান্তিতে পড়ি, লোকজন বিভ্রান্তিতে এবং পড়ে, আস্থা রাখতে পারে না রোগীরা চিন্তা করে যে পার্শ্ববর্তী দেশে হয়তো যেটা অনেক অত্যাধুনিক চিকিৎসা।
এই আস্থাহীনতা বিরাট একটা আমাদের সমস্যা, কারণ এই আস্থাহীনতার জন্য রুগীরা ধরেন মানে এই হসপিটাল থেকে ওই হসপিটাল, ধরেন এক দেশ থেকে আরেক দেশ ঘুরতে থাকে। অলমোস্ট ধরেন আমরা কিন্তু যেমন আমাদের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল আমরা বলি 90-95% সারা ওয়ার্ল্ডে যে মডার্ন চিকিৎসা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমরা কভার করতে পারি ইনশাআল্লাহ। আমাদের সেন্টারে সব ফ্যাসিলিটিস অলমোস্ট রয়েছে, যে কারণে জন্য আমরা বলি যে এটা জানানো দরকার মানুষের, কারণ বাংলাদেশে যে চিকিৎসা হয় সেটার জন্য আমরা কেন অন্য দেশে যাব। এবং রুগীর শুধু তো ধরেন যার টাকা আছে তা না, অনেকে বাড়ি ঘর বিক্রি করে তারপরে যায় যে আমি শেষ চিকিৎসা যদি আমি বেশিরভাগ ক্ষেত্রে সফলতার হার কিন্তু স্যার অনেক কম। মানে আমরা তো এটা তো বলা ঠিক না, কিন্তু সব জায়গায় সার্জারি করলে তার কমপ্লিকেশন হতে পারে। আমাদের সেন্টারে এমন কোনো মাস নাই দিন নাই যে আমরা ধরেন অন্য সেন্টারে বা অন্য জায়গায় অন্য দেশে অপারেশন হয়েছে তার কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসতেছে। আচ্ছা, মানে অন্য দেশে পার্শ্ববর্তী দেশগুলোতে অপারেশন করানোর পরে যখন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে তখন এসে আপনাদের কাছে আবার অপারেশন করা অনেক আসে। নিশ্চয়ই স্যার, একটু জানতে চাই যে এই যে জটিলতাগুলো হচ্ছে, আপনারা তো খুব নিখুঁতভাবে অত্যাধুনিক মেশিন যন্ত্রের সাহায্যে অপারেশনগুলো করছেন, কিন্তু অপারেশন পরবর্তী তাদের জীবনযাপন পদ্ধতিতে কতটুকু পরিবর্তন আনা জরুরি, এবং যাদের পিএলআইডি এখনো হয়নি আক্রান্তের ঝুঁকিতে, তাদের জীবনযাপনে কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? আপনাকে অনেক ধন্যবাদ। এন্ডোস্কোপিক্যালি যদি সাকসেসফুলি করা যায় সাধারণত কোনো সমস্যা আর হয় না। ওপেন টেকনিকে ধরেন আমরা তো একদম দেখে তারপর আমরা করি, দুইটাই ধরেন যদি আমরা রেজাল্ট মনে করি রেজাল্ট অলমোস্ট দ্য সেম, কিন্তু শুধু টেকনিক যে আপনি ধরেন এখান থেকে ফার্মগেট যাবেন কোন জায়গায় দিয়ে যাবেন এইটা হলো ওয়ে, আলটিমেটলি রেজাল্ট আপনার দুইটাই ভালো। এখন হলো যে যেটা কমপ্লিকেশনস, যে কোনো সার্জারিতে কমপ্লিকেশন হতে পারে, ধরেন যে কোনো সার্জনের কাছেই কমপ্লিকেশন হতে পারে। কোনো সার্জন যদি বলে যে না আমার সেন্টারে বা আমার কাছে কোনো কমপ্লিকেশন হয় না, তাহলে বুঝতে হবে দুইটা জিনিস, হয় উনি মিথ্যা কথা বলতেছেন অথবা উনি সার্জারি করেন না। সুতরাং সার্জারি করলে তার কমপ্লিকেশন হতেই পারে, কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এবং যেটা ধরেন শুধু আমাদের দেশে বিদেশ কোথায় কোনো গ্যারান্টি নেই, বাট আপনাকে বুঝতে হবে যে আমি যখন সার্জারিটা করতেছি আমি কতটুকু দরদ দিয়ে কতটুকু কেয়ারফুলি আমরা করতেছি, বা সার্জারি হয়ে যাওয়ার পরে আমি ওই রোগীটাকে কতটুকু আমরা কেয়ার করতেছি। প্রত্যেককে সচেতন থাকা জরুরি এবং প্রপারলি কাউন্সেলিং করাটা অত্যন্ত জরুরি। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন পিএলআইডি কিংবা সায়াটিকা প্রতিরোধে জীবনযাপন পদ্ধতিতে খানিকটা পরিবর্তন আনি নিজেদের খাদ্যাভ্যাসে কিংবা বসার ভঙ্গিমায় কিংবা হাঁটা চলার ভঙ্গিমায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।